আমাদের গোটা দুনিয়া জুড়ে এমন কিছু মানুষ আছে যাদেরকে প্রথম দেখাতেই আপনার মনে হবে এরা কি সত্যি মানুষ নাকি অন্য কোনো জগতের বাসিন্দা। কারো গলা অস্বাভাবিক লম্বা, কারো পুরো শরীর জুড়ে আঁকা রহস্যময় নকশা, আবার কারো মুখে এমন রঙের ছাপ যা তাদের সাধারণ মানুষের ভিড় থেকে সম্পূর্ণ আলাদা করে রেখেছে। আফ্রিকার বিস্তীর্ণ তৃণভূমি থেকে শুরু করে ঘন জঙ্গল, দুর্গম পাহাড় আর জনমানবহীন মরুভূমি, আজও পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন কিছু মানবগোষ্ঠী রয়েছে যাদের জীবনযাপন, সৌন্দর্যের ধরন, পোশাক পরিচ্ছদ এবং ঐতিহ্য আমাদের কল্পনারও বাইরে। তাদের শরীরের প্রতিটি দাগ, অলংকার ও রীতির পেছনে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস এবং নিজস্ব পরিচয়ের গল্প। কিন্তু আধুনিক পৃথিবী যত তাদের কাছে পৌঁছে যাচ্ছে ততই বদলে যাচ্ছে তাদের জীবন। প্রশ্ন উঠছে, এই শতাব্দী প্রাচীন সংস্কৃতি কি টিকে থাকবে নাকি সময়ের স্রোতে একদিন হারিয়ে যাবে? আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও অবিশ্বাস্য কিছু মানব গোষ্ঠীর কথা, যাদের দেখে প্রথম মুহূর্তে আপনার মনে হয়তো একটাই প্রশ্ন জাগবে, এরা কি সত্যিই মানুষ? পাদাউং মিয়ানমারের পাহাড়ি অঞ্চল এবং উত্তর থাইল্যান্ডের বনভূমিতে বাস করে পাদাউং বা কায়ান জনগোষ্ঠী। তাদের সবচেয়ে বড় পরিচয় হলো নারীদের অস্বাভাবিক লম্বা গলা, যা আসলে পিতলের ভারী রিং পরার কারণে এমন দেখায়। এই প্রথা ছোটবেলাতেই শুরু হয়ে যায়। কয়েক বছর বয়স থেকেই মেয়েদের গলায় পিতলের রিং পরানো হয়। অনেকেই মনে করেন রিংগুলি গলা লম্বা করে দেয়, কিন্তু বাস্তবে এগুলি কাঁধের হাড় ও বুকের খাঁচার উপর চাপ সৃষ্টি করে, ফলে গলাকে তুলনামূলকভাবে লম্বা দেখায়। বাইরের পৃথিবীতে এই রিং নিয়ে নানা গল্প প্রচলিত রয়েছে। কেউ বলেন এটি শাস্তির প্রতীক, আবার কেউ বলেন বন্য প্রাণী থেকে রক্ষার জন্য। কিন্তু পাদাউংদের কাছে এর অর্থ একেবারেই ভিন্ন। তাদের কাছে এটি সৌন্দর্য, ঐতিহ্য এবং নিজের পরিচয়ের প্রতীক, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মা থেকে মেয়ের কাছে পৌঁছে এসেছে। সময়ের সঙ্গে যুদ্ধ, বাস্তুচ্যুতি এবং পর্যটনের কারণে তাদের জীবন অনেক বদলে গেছে। একসময় যা ছিল পবিত্র ঐতিহ্য, আজও অনেক ক্ষেত্রেই তা পর্যটকদের আকর্ষণের বস্তু হয়ে উঠেছে। তবুও দূরবর্তী পাহাড়ি গ্রামগুলিতে আজও প্রবীণরা সেই পুরনো কাহিনী শোনান। ড্রাগনের শক্তি ও সাহসের প্রতীক হিসেবে প্রথম নারীরা এই পিতলের রিং পরেছিলেন। তাই তাদের কাছে প্রতিটি রিং শুধু অলংকার নয়, বরং ইতিহাস, গর্ব এবং নিজের শিকড়কে বাঁচিয়ে রাখার এক নীরব প্রতীক। সুরমা ইথিওপিয়ার প্রত্যন্ত ওমো উপত্যকায় বাস করে রহস্যময় সুরমা বা সুরি জনগোষ্ঠী। শত শত বছর ধরে তারা নিজেদের ঐতিহ্য এবং জীবনধারা প্রায় অপরিবর্তিত রেখেছে। সুরমাদের কাছে মানুষের শরীরই হলো শিল্পের ক্যানভাস। নারীরা নদীর কাদা, খনিজ রং ও প্রাকৃতিক উপাদান দিয়ে প্রতিদিন শরীরে নতুন নতুন নকশা তৈরি করে। এসব নকশা কোনো স্থায়ী চিহ্ন নয়, বরং ঋতু, উৎসব কিংবা মনের অবস্থার সঙ্গে বদলে যায়। তাদের সবচেয়ে বিখ্যাত প্রথা হলো লিপ প্লেট। কৈশোরে অনেক নারীর নিচের ঠোঁটে ছিদ্র করা হয় এবং ধীরে ধীরে সেখানে বড় মাটির চাকতি পরানো হয়। বাইরের মানুষের কাছে এটি অদ্ভুত মনে হলেও সুরমাদের কাছে এটি সাহস, পরিণত বয়স, সামাজিক মর্যাদা এবং নারী সৌন্দর্যের প্রতীক। অন্যদিকে পুরুষদের শরীরে বিশেষ ধরনের দাগ বা স্ক্যারিফিকেশন করা হয়। প্রতিটি দাগ কোনো শিকার, যুদ্ধ বা গুরুত্বপূর্ণ অর্জনের স্মৃতি বহন করে। আজকের আধুনিক পৃথিবীতে সুরমারা আমাদের দেখিয়ে দেয় সৌন্দর্যের সংজ্ঞা সব সমাজে এক নয়। তাদের কাছে শরীরের প্রতিটি রং, দাগ এবং অলংকার নিজের ইতিহাস ও পরিচয় বহন করে, যা আজও তাদের সংস্কৃতিকে জীবন্ত করে রেখেছে। চুকচি রাশিয়ার সাইবেরিয়ার চুকোকটা উপদ্বীপে, যেখানে বছরের বড় একটি সময় বরফে ঢাকা থাকে, সেখানে হাজার হাজার বছর ধরে বসবাস করছে চুকচি জনগোষ্ঠী। প্রচণ্ড ঠান্ডা, তুষারঝড় এবং দীর্ঘ মেরু রাতের মধ্যেই তারা নিজেদের জীবন গড়ে তুলেছে। তাদের একটি অংশ সমুদ্র উপকূলে বসবাস করে এবং সামুদ্রিক প্রাণী শিকার করে। অন্য একটি অংশ বিশাল তুন্দ্রা অঞ্চলে রেইনডিয়ার পালন করে জীবন কাটায়। তাদের পোশাক সম্পূর্ণভাবে প্রকৃতির সঙ্গে মানিয়ে তৈরি। রেইনডিয়ারের চামড়া ও পশম দিয়ে তৈরি মোটা পোশাক, বুট এবং হুড তাদের হিমশীতল আবহাওয়ায় বাঁচিয়ে রাখে। এগুলি শুধু পোশাক নয়, বরং তাদের টিকে থাকার অস্ত্র। চুকচিদের বিশ্বাস ও সংস্কৃতিতেও প্রকৃতির গভীর প্রভাব রয়েছে।
তারা শামানদের মাধ্যমে প্রাণী, বাতাস এবং প্রকৃতির আত্মার সঙ্গে যোগাযোগে বিশ্বাস রাখে। শিকারের পর বিভিন্ন ধর্মীয় আচার এবং উৎসব আজও তাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। তবে সোভিয়েত আমলে তাদের ভাষা, ধর্মীয় বিশ্বাস এবং ঐতিহ্য মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা নিজেদের সংস্কৃতি হারিয়ে যেতে দেয়নি। আজও প্রবীণরা পুরনো গান গেয়ে যান, শিকারীরা বরফের উপর পদচিহ্ন পড়ে পথ খুঁজে নেন, আর নতুন প্রজন্ম নিজেদের হাজার হাজার বছরের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করে। চুকচিদের সবচেয়ে বড় পরিচয় কোনো বিশাল স্থাপনা নয়, বরং পৃথিবীর অন্যতম কঠিন পরিবেশেও হাজার হাজার বছর ধরে টিকে থাকার অসাধারণ ক্ষমতা। মাসাই পূর্ব আফ্রিকার কেনিয়া ও তানজানিয়ার বিস্তীর্ণ সাভানায় বসবাস করে বিশ্বের অন্যতম বিখ্যাত উপজাতি মাসাই। লাল রঙের ঐতিহ্যবাহী পোশাক, হাতে বর্শা আর গবাদি পশুর বিশাল পালন, এসবই তাদের পরিচয়ের অংশ। মাসাইদের কাছে গরু শুধু সম্পদ নয়, বরং জীবন, সম্মান এবং ঈশ্বরের আশীর্বাদের প্রতীক। তাদের বিশ্বাস, আকাশের দেবতা এনকাই পৃথিবীর সব গবাদি পশুই তাদের পূর্বপুরুষদের উপহার দিয়েছেন। তাই ছোটবেলা থেকেই ছেলেদের গরু পালন ও রক্ষার শিক্ষা দেওয়া হয়। তাদের পোশাক ও অলঙ্কারও বিশেষ অর্থ বহন করে। কানে বড় ছিদ্র, রঙিন পুঁথির মালা এবং বিভিন্ন গয়নায় প্রতিটি রঙের আলাদা বার্তা রয়েছে। লাল সাহসের, নীল আকাশের, সাদা পবিত্রতার আর সবুজ প্রকৃতির প্রতীক। কৈশোর পেরিয়ে যোদ্ধা বা মোড়ান হওয়ার আগে ছেলেদের কঠিন দীক্ষা দেওয়া হয়। এই সময় তাদের সাহস, ধৈর্য এবং মানসিক শক্তির পরীক্ষা নেওয়া হয়। অন্যদিকে নারীরাও পরিবার, উৎসব এবং ঐতিহ্য ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ জলবায়ু পরিবর্তন, জমির সীমাবদ্ধতা এবং আধুনিকতার চাপে তাদের জীবন বদলালেও মাসাইরা এখনও নিজেদের হাজার বছরের সংস্কৃতি গর্বের সঙ্গে ধরে রেখেছে। তাই তারা শুধু একটি উপজাতি নয়, আফ্রিকার জীবন্ত ঐতিহ্যের এক প্রতীক। কাজাক ঈগল হান্টার মঙ্গোলিয়ার পশ্চিমের দুর্গম আলতাই পর্বতমালায় বাস করে কিংবদন্তি কাজাক ঈগল হান্টাররা। বরফে ঢাকা পাহাড়ের মাঝে ঘোড়ার পিঠে চড়ে বিশাল গোল্ডেন ঈগল নিয়ে শিকার করা আজও তাদের শত শত বছরের ঐতিহ্য। এই প্রশিক্ষণ ছোটবেলা থেকেই শুরু হয়ে যায়। একটি ঈগল ছানা সংগ্রহ করে বহু বছর ধরে নিজের সন্তানের মতো লালন পালন করা হয়। ধীরে ধীরে শিকারী ও ঈগলের মধ্যে এমন এক বিশ্বাসের সম্পর্ক তৈরি হয় যা শুধু প্রশিক্ষণের নয়, গভীর বন্ধনেরও প্রতীক। শীতকালে তারা ঘোড়ায় চড়ে পাহাড়ের শিকারে খুঁজতে বের হয়। সঠিক মুহূর্তে ঈগলকে উড়িয়ে দিলে সেটি শিয়াল বা ছোট প্রাণীর উপর বজ্র গতিতে ঝাঁপিয়ে পড়ে। এই দৃশ্য আজও বিশ্বের অন্যতম বিস্ময়কর শিকারের কৌশল হিসেবে পরিচিত। সবচেয়ে অবাক করা বিষয় হলো, প্রায় 10 থেকে 15 বছর একসঙ্গে থাকার পর ঈগলটিকে আবার আকাশে মুক্ত করে দেওয়া হয়। বিদায়ের সেই মুহূর্ত তাদের কাছে অত্যন্ত আবেগের, কারণ তারা বিশ্বাস করেন ভালোবাসা মানে কখনো কখনো মুক্ত করে দেওয়াতেও। আজও এই মানুষগুলি প্রমাণ করে প্রকৃতি, মানুষ এবং বন্য প্রাণীর মধ্যে পারস্পরিক বিশ্বাসের সম্পর্ক কতটা গভীর হতে পারে। তোরাজা ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপের পাহাড়ি অঞ্চলে বাস করে রহস্যময় তোরাজা জনগোষ্ঠী, যাদের কাছে মৃত্যু কোনো সমাপ্তি নয়, বরং আরেকটি জীবনের সূচনা। তাদের ঐতিহ্যবাহী টঙ্কনান ঘরগুলি নৌকার মতো বাঁকানো ছাদ এবং সুন্দর কাঠের নকশার জন্য বিখ্যাত। এগুলি শুধু বসবাসের জন্য নয়, বরং পুরো পরিবারের ইতিহাস ও পূর্বপুরুষদের স্মৃতির প্রতীক। তোরাজাদের সবচেয়ে অদ্ভুত প্রথা হলো তাদের অন্ত্যেষ্টিক্রিয়া। পরিবারের কেউ মারা গেলে অনেক সময় মাস বা এমনকি বছরের পর বছর তাকে বাড়িতেই রাখা হয়, যতক্ষণ না বড় আয়োজনের মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন হয়। ততক্ষণ তাকে মৃত নয়, বরং অসুস্থ বলে মনে করা হয়। পরিবারের সদস্যরা তাকে প্রতিদিন খাবার দেন এবং স্বাভাবিকভাবেই তার সঙ্গে কথা বলেন। আরও আশ্চর্যের বিষয় হলো মানেনে নামের একটি বিশেষ রীতি। এই রীতিতে কয়েক বছর পর মৃতদেহ কবর থেকে বের করে পরিষ্কার করা হয়, নতুন পোশাক পরানো হয় এবং আবার সম্মানের সঙ্গে সমাধিস্থ করা হয়। তাদের বিশ্বাস এভাবেই পূর্বপুরুষদের সঙ্গে সম্পর্ক অটুট থাকে। যেখানে বিশ্বের অনেক মানুষ মৃতদেহকে ভয় পায়, সেখানে তোরাজারা মৃতদেহকে ভালোবাসে, সম্মান করে এবং পারিবারিক বন্ধনের অংশ হিসেবে দেখে। ডোগন
পশ্চিম আফ্রিকার মালির বান্দিয়াগারা ক্লিপস অঞ্চলে বসবাস করে রহস্যে ঘেরা ডোগন জনগোষ্ঠী। খাড়া পাথুরে পাহাড়ের গায়ে তৈরি তাদের গ্রামগুলি শত শত বছর ধরে টিকে রয়েছে। ডোগনরা শুধু তাদের সংস্কৃতির জন্য নয়, মহাকাশ সম্পর্কে বিস্ময়কর কিছু প্রাচীন জ্ঞানের কারণেও বিশ্বজুড়ে পরিচিত। বহু গবেষক মনে করেন তারা সিরিয়াস নক্ষত্র এবং তার সঙ্গী নক্ষত্র সম্পর্কে এমন কিছু ধারণা প্রচলিত রেখেছিল যা আধুনিক জ্যোতির্বিজ্ঞানের সঙ্গেও মিল খুঁজে পাওয়া যায়। যদিও এই বিষয়টি নিয়ে গবেষকদের মধ্যে বিতর্ক রয়েছে। তাদের প্রতিটি বাড়ি, শস্যাগার এবং উপাসনাস্থল বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক অর্থ বহন করে। গ্রামের নকশাও নির্দিষ্ট নিয়ম মেনে তৈরি করা হয়, যা তাদের বিশ্বাস ও জীবনধারার প্রতিফলন। ডোগনদের আরেকটি বিখ্যাত ঐতিহ্য হল বিশাল কাঠের মুখোশ পরে অনুষ্ঠিত ধর্মীয় নৃত্য, বিশেষ করে দামা অনুষ্ঠান, যা মৃত ব্যক্তির আত্মাকে পূর্বপুরুষদের জগতে বিদায়ের জানানোর জন্য আয়োজন করা হয়। এই নাচে ব্যবহৃত মুখোশগুলি শুধু শিল্পকর্ম নয়, বরং তাদের ধর্মীয় বিশ্বাস ও ইতিহাসের প্রতীকও। হুলি উইগমেন পাপুয়া নিউগিনির পাহাড়ি জঙ্গলে বাস করে বিশ্বের সবচেয়ে রঙিন ও ব্যতিক্রমী মানব জনগোষ্ঠীর একটি হুলি উইগমেন। তাদের সবচেয়ে বড় পরিচয় হল মাথার বিশাল উইগ, যা কোনো কৃত্রিম জিনিস নয়, বরং নিজের চুল দিয়েই তৈরি করা হয়। কৈশোরে ছেলেরা বিশেষ উইগ স্কুলে দীর্ঘ সময় কাটায়, যেখানে যত্ন করে চুল বড় করা হয়। পরে সেই চুল কেটে পাখির পালক, শ্যাওলা ও নানা প্রাকৃতিক উপাদান দিয়ে দৃষ্টিনন্দন উইগ বানানো হয়। উৎসব, নৃত্য ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তারা এই উইগ পরে অংশ নেয়। শুধু তাই নয়, হলুদ মাটি, কয়লার কালো রং আর লাল রঞ্জক দিয়ে তারা মুখে অসাধারণ নকশা আঁকে। প্রতিটি নকশায় তাদের পরিচয়, বিশ্বাস এবং সামাজিক মর্যাদার প্রতীক। আধুনিকতার প্রভাব ধীরে ধীরে তাদের জীবনেও পৌঁছেছে, কিন্তু আজও পাহাড়ের গভীরে অনেক হুলি মানুষ একই ঐতিহ্য ধরে রেখেছে। তাদের দেখে মনে হয় যেন ইতিহাস এখনও জীবন্ত হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। রেড ইয়াও দক্ষিণ চীনের পাহাড়ি অঞ্চলে রয়েছে রেড ইয়াও সম্প্রদায়, যারা বিশ্বজুড়ে পরিচিত তাদের অবিশ্বাস্য লম্বা চুলের কারণে। অনেক নারীর চুল 6 ফুটেরও বেশি লম্বা হয়ে থাকে এবং জীবনে মাত্র একবারই তা কাটা হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা চাল ধোয়া জলকে ব্যবহার করেছে এই চুলে। তাদের বিশ্বাস এটাই চুলকে মজবুত, কালো এবং সুস্থ রাখে। সবচেয়ে মজার বিষয় হলো তাদের চুলের খোপা দেখেই বোঝা যায় একজন নারী অবিবাহিত, বিবাহিত নাকি সন্তানের মা। এমনকি কাটা চুলও ফেলে দেওয়া হয় না, যত্ন করে সংরক্ষণ করে পরে আবার খোপার সঙ্গে ব্যবহার করা হয়। আজকের দ্রুত বদলে যাওয়া পৃথিবীতে রেড ইয়াও নারীরা প্রমাণ করে চলেছেন সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, এটি ধৈর্য, যত্ন এবং শত বছরের ঐতিহ্যের নামও। এদের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে অবাক করা মানবগোষ্ঠী ছিল, আর কেনই ছিল? আপনার মতামত আমাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।